তাই না? অপরাধী কখনো তার অপরাধ স্বীকার করে না, তাহলে তো আমাদের দেশে এটা অপরাধ হতো না। যে চোর কখনো স্বীকার করে না যে আমি চুরি করেছি। বলেছে উনি ওনার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য যে আইডিগুলো আছে সেই আইডি থেকে সোশ্যাল মিডিয়া যেগুলো প্রচার করে সেইগুলো নাকি ওনাদের দৃষ্টিতে এগুলো সরকার বিরোধী নাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের বাংলাদেশের একজন হাদিস বিশারদ, একজন প্রখ্যাত মুফাসসির, প্রখ্যাত আলেম মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে গত 27 তারিখ রাত্রে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরের দিন আমরা জানতে পারলাম যে মোহাম্মদপুর থানায় তার নামে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলায় মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেপ্তার করার পরে তাকে প্রায় দুই দিন ডিবি কার্যালয়ে রেখে তাকে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করা হয়। তো জিজ্ঞাসাবাদ করার আগে যখন এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে তখন ডিবি কর্মকর্তারা তারা বলেছেন যে তার নামে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা আছে, তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি বিভিন্ন অসত্য কথা প্রচার করে থাকেন, রাষ্ট্রবিরোধী কথা তিনি নাকি প্রচার করে থাকেন। তো যাই হোক দর্শক শ্রোতা, মুফতি কাজী ইব্রাহিম হুজুর কেমন একজন আলেম এবং তিনি কেমন ব্যক্তি এটা বাংলাদেশের চিনে না এরকম কোনো মানুষ নেই বলে আমার মনে হচ্ছে। মুফতি কাজী ইব্রাহিম সাহেব এমন একজন আলেম, দেখেন বাংলাদেশের অনেক আলেম আছে, তিনি যেই দলের আলেম অন্য দলের আলেমরা কিন্তু তাকে দেখতে পারে না। তো এরকম আলেমদের ভিতরে কিন্তু অনেক দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মুফতি কাজী ইব্রাহিম সাহেবের ব্যাপারে বাংলাদেশের দল মত নির্বিশেষে সমস্ত ওলামায়ে কেরাম একমত, তিনি একজন বড় মাপের হাদিস বিশারদ এবং একজন ভালো আলেম। তো তার মুখ থেকে আমরা কখনো রাষ্ট্রবিরোধী কথা আমরা কখনো শুনিনি, আমরা দেখতে পাইনি, আমরা তার মুখ থেকে বের হয়েছে। তো যাই হোক দর্শক শ্রোতা, তারপরও তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলায় তার নামে মামলা করা হয়েছে। তো কেন তার নামে মামলাটি করা হলো? অবশেষে গতকালকে ডিবি কর্মকর্তা জিজ্ঞাসাবাদের পরে তাকে গতকালকে কিন্তু 29 তারিখে তাকে কোর্টে উঠানো হয়েছে। এই কোর্টে উঠানোর পরে তার আইনজীবী তিনি কিছু কথা বলেছেন যে মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে যখন কোর্টে উঠানো হয়, যখন রাষ্ট্রপক্ষ থেকে তার নামে 10 দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন জানানো হয়, তখন বিশেষ করে মহামান্য বিচারপতি তিনি কি করেছেন, তিনি 10 দিনের রিমান্ড নামঞ্জুর করে তিনি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তখনই মুফতি কাজী ইব্রাহিম সাহেব হুজুর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি কেঁদে ফেলেছেন। তখন আইনজীবী বলেছিলেন যে হুজুর, আপনি মনে করছেন যে রিমান্ড মানে মারধর করা বা অত্যাচার টর্চার করা, কিন্তু আসলে না, রিমান্ড মানে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন মহামান্য বিচারপতি আদালত তিনি বলেছেন যে উনি যেহেতু একজন প্রখ্যাত আলেম, তাকে আলেমের সম্মান রক্ষা করেই তাকে খারাপ আচরণ যেন তার সাথে করা না হয়, তাকে যেন কোনো টর্চার করা না হয়, সেইভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই 2 দিনের রিমান্ডে পুলিশদেরকে দায়িত্ব দিয়েছেন। তো যাই হোক দর্শক শ্রোতা, এই মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে কেন গ্রেপ্তার করা হয়েছে, কেমনও আবার এরকম একজন আলেম যাকে হাত করা পরিয়ে কোর্টে উঠানো হলো এবং তাকে 2 দিনের রিমান্ড দেওয়া হলো, এই বিষয়টি আমরা জানতে চাইব মুফতি কাজী ইব্রাহিম সাহেবের আইনজীবীর মুখ থেকে। এরপরে ভিডিও শেষ অংশে আরেকটি ভিডিও দেখাবো, রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি আবার পাল্টাপাল্টি মুফতি কাজী ইব্রাহিম সম্পর্কে তিনি কি বলেছেন। changetv.com-এর একজন রিপোর্টারের কাছে তিনি ফোনে যে কথাগুলো বলেছেন সেই ভিডিওটি আজকে ভিডিওর শেষ অংশে দেখাবো। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, খুবই জানার মতো একটি ভিডিও যে কেন মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে তাকে আবার রিমান্ডে দেওয়া হয়েছে। এই বিষয়টি আজকের এই ভিডিও থেকেই আপনারা জানতে পারবেন বিস্তারিত। দর্শক আর কথা না, চলুন সর্বপ্রথম আমরা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের আইনজীবীর মুখ থেকে আমরা শুনে আসি তাকে কেন গ্রেপ্তার করে তাকে 2 দিনের রিমান্ড দেওয়া হলো। চলুন আমরা সেই বক্তব্যটি একটু শুনে আসি। আজকে কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে মোহাম্মদপুর থানার ডিজিটাল আইনের একটি মামলায় আজকে ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতে হাজির করা হয়। 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন ছিল। 10 দিনের পুলিশ রিমান্ডের উপর আমরা শুনানি করেছি। আমরা আসলে বলেছি যে কাজী ইব্রাহিম সাহেবকে 27/9/2021 তারিখে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবির হেফাজতে উনি ছিলেন 28 তারিখ পর্যন্ত এবং আজকে 12টা পর্যন্ত। 12টার পরে ওনাকে আদালতে এনেছেন এবং রিমান্ডের উপর শুনানি হয়েছে। আমরা বিস্তারিত শুনানি করেছি এবং আমরা বলেছি যে কাজী ইব্রাহিম সাহেব তার ব্যাপারে যে এলিগেশন আনা হয়েছে এটা কোনোটাই আসলে সত্য নয়।
এবং উনি হলো বাংলাদেশের জন্য একটা সম্পদ এবং বহির্বিশ্বেও ওনার সুনাম সুখ্যাতি আছে এবং উনি একজন ইসলামিক স্কলার। উনি যে কথা বলেন, স্পষ্ট কথা বলেন, ভালো কথা বলেন এবং অনেক মানুষ ওনার কথা শুনে তারা শুদ্ধতার ভিতরে এসেছেন। অতএব ওনার মতো একজন আলেমে দিনকে রিমান্ডে নেওয়ার যৌক্তিক কোনো কারণ নাই। আদালতের একটা দৃষ্টি আমরা আকর্ষণ করেছি যে ওনার মতো একজন প্রখ্যাত আলেমে দিনকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আনা হয়েছে। সেখানে আমি বলেছি যে পরিমণির মতো একজন লোককে যেখানে আনলে উল্লসিত হয় এখানকার পুলিশ, এখানকার প্রশাসন, সেখানে একজন আলেমে দিনকে হাতে হ্যান্ডকাপ পরানো, এইটাই দেশের জন্য, জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় আমরা বলেছি। আদালত আমাদেরকে শুনেছেন, 2 দিনের পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ এবং অ্যাপিলেট ডিভিশনের যে ডিসিশন আছে সেই আলেমে দিন হিসাবে সেই ডিসিশন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে বলেছেন এবং আলেম হিসাবে ওনাকে মর্যাদার সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালত আদেশ দিয়েছেন। আমরা ওনার সাথে সাক্ষাতের অনুমতি চেয়েছি। আদালত আমাদেরকে এখানকার যে হাজত আছে সেই হাজতে দেখা করার জন্য 20 মিনিটের সময় দিয়েছেন। আমরা এখন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা যাব এবং ওনার কথাও আদালত শুনেছেন এবং উনি বলেছেন আমি দেশের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। উনি বলেছেন যে আমি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। মূলত আমি আমার মাতৃভূমি, আমার মাকে উদ্ধারের জন্য এবং মায়ের উপর যে অত্যাচার হচ্ছে এখান থেকে লোকদেরকে বাঁচানোর জন্য আমি কথা বলেছি। এবং ও কথাও বলেছেন যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হয়েছে এই দেশের শত্রুরা হত্যা করেছে। আমরা 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা আজকে ভুলণ্ঠিত হয়ে যাওয়ার পথে, এই জন্য উনি কথা বলেছেন। এইটাই হলো মূল কথা। এবং আমরা আরেকটা কথা বলেছি যে 27 তারিখ গ্রেপ্তার করার পর ওনাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অর্থাৎ আর কোনো রিমান্ডের প্রয়োজন নাই। ওনাকে সবাই চেনে, ওনার নাম ঠিকানা সব কিছু সঠিক আছে। ওনাকে কথা বলার অনুমতি দিলে উনি বলেছেন যে আমাকে ইতিমধ্যেই আমাকে তারা 2-3 বার আমাকে অত্যাচার করেছে। আমার আঙ্গুলকে ওনারা ব্যথা দিয়েছে, যে আঙ্গুল আমি এখন সোজা করতে পারি না এবং আমার ব্যথা অনুভূত হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের নামে তারা করেছে। রিমান্ডের আদেশ হওয়ার আগেই ওনাকে এই ধরনের কাজ নির্যাতন ওনারা করেছে, একথা উনি আদালতের সামনে বলেছেন। এই জন্য আদালতকে আমরা বলেছি যে বিজ্ঞ আদালত, আপনি আমাদের উপস্থিতিতে ওনাকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। আদালত বলেছে যে না, এই মুহূর্তে সেটা দেওয়া সম্ভব না, তবে আমি আদেশ দিয়ে দিচ্ছি ওনাকে সতর্কতার সাথে আলেম হিসাবে যেভাবে মর্যাদা পেতে পারে সেভাবেই শিক্ষা ওনার সাথে যাতে আচরণ করেন। এবং আদালত বলেছেন যে আপনি সূরা ইউসুফের যে ব্যাখ্যা দিয়েছেন সেইটার ব্যাপারে বলেন। উনি বলেছেন যে তৎকালীন সেই সময়কার বাদশাহ তিনি ইউসুফ আলাইহিস সালামকে ডেকেছিলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলেন ওই দেশের। উনি বলছে আমি এই কথাই বুঝাতে চাচ্ছি যে এদেশের সরকারও এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে বা তৈরি হবে যখন উনি একজন এদেশের আলেমকে ডেকে, আলেমের দিনকে ডেকে উনি তার উপর কিছু কাজ করার জন্য ওনাকে দায়িত্ব দেবেন। এই কথা উনি বুঝিয়েছেন। এটা দেশের বিরুদ্ধে বা জাতির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে আমি কোনো কথা বলি। সম্মানিত দর্শক, আপনারা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের সেই আইনজীবীর কথাগুলো আপনারা শুনতে পেয়েছেন। এখন আর কথা না বাড়িয়ে চলুন আবার আমরা সেই ভিডিওটি দেখে আসি যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি কি বলছেন মুফতি কাজী ইব্রাহিম সম্পর্কে। আমরা তার সেই কথাটিও আগে শুনতে চাই। চলুন আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর মুখ থেকে তার কথাগুলো একটু শুনে আসি। মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে কোন অভিযোগে গ্রেফতার করা হলো এবং কি কি অভিযোগ তার বিরুদ্ধে ছিল? তাকে ডিজিটাল আইনে মামলায় গ্রেফতার করা হয়েছে। অভিযোগ সে বলতেছে যে আমাদের দেশে রয়ের এজেন্ট ভরা এটা হলো হিন্দুস্তান তৈরি হয়ে যাচ্ছে। কারা রয়ের এজেন্ট এবং হিন্দুস্তান কিভাবে এটাকে দেশ পরিণত হলো সেই সব বিষয়ে জানার জন্যই রিমান্ডে দেওয়া হয়েছে। আর সেই বিষয়ে বক্তব্যে করোনার উপরে সে কিছু বক্তব্য দিয়েছে যে করোনা কে কখনো দমায় রাখা যাবে না, করোনা গলাটিকে ধরা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ওনার আইনজীবী বলছেন তাকে জিজ্ঞাসাবাদের নামে নাকি তাকে নির্যাতনও করা হয়েছে। এটা তো আসলে জিজ্ঞাসাবাদ করার সময় কোনো নির্যাতন করা হয় না, তাই না? অপরাধী কখনো তার অপরাধ স্বীকার করে না, তাহলে তো আমাদের দেশে এটা অপরাধ হতো না। যে চোর কখনো স্বীকার করে না যে আমি চুরি করেছি, তাই না? আমাদের হাইকোর্টের নির্দেশনা আছে যে যাকে জিজ্ঞাসাবাদ করা হবে অন্য কোনো নির্যাতনের প্রশ্ন আসে না। কেন কথা কখনো শুনেছেন চোর বলে যে আমি চুরি করেছি? চোর যখনই যায় তখন তা বলে যে আমাকে মারপিট করেছে, মারপিট করার কারণে আমি স্বীকার করছি যে আমি চুরি করেছি। তো আর কোনো অভিযোগ কি করা হয়েছে? যদি তার এই বিষয়ে আরো যে সে মিডিয়া ওয়াজ মাহফিলে তারপরে সে ভিডিও কনফারেন্সে এগুলি করে তো প্রচার করা হয়, এই কারণেই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রেফতার করে।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দুইটা ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। মুফতি কাজী ইব্রাহিম সাহেবের যে আইনজীবী, তিনি বলতে চাচ্ছেন যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব কখনোই তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি অসত্য কথা প্রচার করেন না, এবং বাংলাদেশের কম বেশি সকল মানুষ তাকে চিনে, একজন প্রখ্যাত আলেম এবং হাদিস বিশারদ, একজন অনেক বড় মাপের আলেম, যার হাজার হাজার ছাত্র এদেশে ইসলামের খেদমত চালিয়ে যাচ্ছেন। তো এই ব্যাপারে তিনি কি বলেছেন বিস্তারিত কিন্তু আপনারা শুনতে পেয়েছেন। এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী কি বলেছেন সেটাও আপনারা শুনতে পেয়েছেন। তিনি নাকি মুফতি কাজী ইব্রাহিম সাহেবের একজন ভক্ত, তার কথাও তিনি শোনেন, কিন্তু তিনি যেটা বলতে চেয়েছেন যে করোনার ব্যাপারে, তিনি করোনার টিকা না নেওয়ার ব্যাপারে নাকি মুফতি কাজী ইব্রাহিম সাহেব মানুষকে উৎসাহিত করেছেন, এটার মাধ্যমে রাষ্ট্রের বিরোধিতা করেছেন, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধাচরণ করেছেন, দেশদ্রোহিতার মতো তিনি আচরণ করেছেন, যার কারণেই তাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি কেন বলেছেন যে দেশের ভিতরে ভারতের এজেন্ট রয়েরা তারা কাজ করে থাকেন। এই বিষয়গুলি নিয়ে নাকি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রিমান্ডে। এই তথ্যগুলো মুফতি কাজী ইব্রাহিম সাহেব কোথায় পেয়েছেন এই বিষয়টি জানার জন্যই নাকি তাকে রিমান্ড দেওয়া দরকার। যাই হোক দর্শক শ্রোতা, দুজনের কথাই আপনারা শুনতে পেয়েছেন। তো আমি যে কথাটি বলতে চাই শেষ করে দিব অল্পতেই, যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, মুফতি আমির হামজা, তারপরে বাংলাদেশের বিশেষ করে যত বড় বড় ওলামায়ে কেরাম, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, তারপরে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, আপনারা জানেন যে এরা আসলে কত বড় মাফের আলেম। এদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় তখন কিন্তু এদেশের মুসলিম তৌহিদি জনতা তাদের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। সম্মানিত দর্শক, এই মানুষগুলাকে বাংলাদেশের মুসলমানরা এত বেশি ভালোবাসেন, এর কারণ হলো তারা কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, ইসলামের কথা বলেন, যাদের মাধ্যমে আজকে ইসলাম প্রচারিত হচ্ছে, যাদের মাধ্যমে আজকে পথ ভোলা মানুষগুলা সঠিক পথের দিশা পেয়ে তারা আজকে একজন ভালো মানুষ, একজন আদর্শবান মানুষে রূপান্তরিত হচ্ছে। সম্মানিত দর্শক, সে সমস্ত আলেমদেরকে যখন আমরা দেখি যে হাত করা লাগিয়ে তাদেরকে আদালতে তোলা হয় তখনই আমাদের কষ্ট লাগে, কিন্তু যখন দেখি যে পরিমণিদের মতো এই সমস্ত এই নারীরা তারা বিভিন্ন অপকর্ম করে তারা জেলখানায় যায় আর দাঁত কেলিয়ে কেলিয়ে হাসে, এবং জেল থেকে বের হওয়ার সময় তারা আনন্দ উল্লাস করে বের হয়, যেখানে ঘৃণিত মামলা, বিশেষ করে যেমন অবৈধ যৌনাচার, পর্নোগ্রাফি যাদের বাসায় পাওয়া যায় এবং বিভিন্ন বিদেশি মদ পাওয়া যায় যাদের বাসায়, তাদেরকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তাদেরকে হাতে হাতকড়া লাগানো হয় না, তারা হাসতে হাসতে দাঁত কেলিয়ে জেলখানায় যায়। তখনই আমাদের প্রশ্ন জাগতেই পারে যে আলেমদের জন্য আইন কি দেশের ভিতরে একরকম, আর পরিমণিদের জন্য দেশের ভিতরে আইন কি একরকম কিনা? একটা দেশে দুই রকম আইন, এটা গোটা বিশ্বের কোথাও আছে কিনা? কিন্তু যদি না থাকে তাহলে আমাদের প্রশ্ন হলো কেন আলেমদের ব্যাপারে একরকম আবার পরিমণিদের ব্যাপারে একরকম হয়? যাই হোক দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। যে কথাগুলো বললাম অনেক কথা বলে ফেলেছি, আপনাদের সময় নষ্ট করেছি, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যেই ব্যবহারটি মুফতি কাজী ইব্রাহিম সাহেবের সাথে তথা আলেমুল আমাদের সাথে করা হচ্ছে এবং পরিমণিদের ব্যাপারে করা হচ্ছে, এটা আসলে আদৌ ঠিক হচ্ছে কি না জানতে চাই। আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।